দেওয়া হয়েছে। পি বস্তুর ভর হচ্ছে 2 কেজি এবং পি বস্তুটা একটা টেবিলের উপর রাখা আছে। এটা একটা টেবিল। তো টেবিলের উপর যেহেতু রাখা আছে, তাহলে টেবিলটা হচ্ছে একটা ঘর্ষণযুক্ত মেঝে এবং সেই ঘর্ষণ সহগের মান দেওয়া আছে 0.2। ঘর্ষণ সহগের কোনো একক নেই। ওকে, তো আমরা জানি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, মিউ কে ইকুয়াল টু হচ্ছে এফ অফ কে বাই আর। আর মানে হচ্ছে রিয়েকশন। বস্তুটার ওজন, এই পি বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে এবং তার রিয়েকশনটা কাজ করবে উপরের দিকে। তাই বস্তুর ওজন এবং রিয়েকশন সমান। তাহলে আমরা লিখতে পারি এফ অফ কে বাই হচ্ছে এম জি, এফ অফ কে বাই এম জি। এফ অফ কে ফ্রিকশন ফোর্সের মান বের করতে হবে, এফ অফ কে এর মান বের করতে হবে। তো লিখতে পারি এফ অফ কে ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইন্টু হচ্ছে এম জি। মান বসাও। ঘর্ষণ সহগের মান 0.2, এম এর মান হচ্ছে 2 আর জি মান 9.8। এটা ক্যালকুলেট করলে তোমরা অবশ্যই পাবে 3.92 নিউটন। এই অঙ্কটা এতবার আমি করছি যে মানে এই ম্যাথটার রেজাল্টে আমার পুরো মুখস্থ। এটা হবে 3.92 নিউটন আর এটা হবে 3.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল, যে কোনো বলের একক কি? নিউটন। ওকে, এটা ঘ শেষ। পরের ঘ কোশ্চেনটা হলো পি। দেখো, যেহেতু এই অবজেক্টের ভর বেশি এবং বি অবজেক্টের ভর কম, যখন কপিকলের সাহায্যে সূত্রের মাধ্যমে পি অবজেক্টের সাথে দুটা অবজেক্টকে হচ্ছে কানেক্টেড করে দেওয়া হবে, তখন কী হবে? যেহেতু এই অবজেক্টের ভর বেশি, তাহলে তার ওজনও বেশি। আর ওজন সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। ওকে, তো যেহেতু এটার ভর বেশি, এই জন্য ওজন বেশি, তখন এই বস্তুটা আগে যে অবস্থানে ছিল এখন নিচের দিকে নামতে শুরু করবে। যখন নিচের দিকে নামতে শুরু করবে, তখন এই বি অবজেক্টটা হচ্ছে সামনের দিকে উপরের দিকে উঠবে। তো বি অবজেক্ট যদি উপরের দিকে ওঠে, এটা যদি নিচের দিকে নামে, তাহলে পি অবজেক্ট কি বলবে যে না, আমি এখানে একটু রেস্ট নিই, এরকম হবে না। তো পি অবজেক্টটাও সামনের দিকে এভাবে গতিশীল হবে এবং এটা যত কপিকল এদিকে আসতে থাকবে, এটা তত উপরে উঠবে, এটা তত সামনে আসবে এবং এটা তত নিচে নামবে। এটা সুতার টানের টপিক। তো কীভাবে করবা? চোখের পলকে তুমি হচ্ছে এটা 30 সেকেন্ডের ম্যাথ করতে পারবা। কীভাবে? যার ওজন বেশি তার ওজন থেকে যার ওজন কম তার ওজন বিয়োগ করবা। W1 মাইনাস W2। যার ওজন বেশি তার ওজন থেকে যার ওজন কম তার ওজন বিয়োগ করবা। তারপর হচ্ছে এই যে ঘর্ষণ, পি বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করতেছে এফ অফ কে, সেটা বিয়োগ করতে হবে। তো আমরা জানি কি যে ঘর্ষণ বল, ত্বরণ বল বা ঘর্ষণ বল একই কথা। এফ ইকুয়াল টু কি জানি আমরা? এম এ না, এই এমটা আমি ক্যাপিটাল এম দিব, এই এমটাকে আমি ক্যাপিটাল এম দিব। আচ্ছা, আমার এই ত্বরণ এর মানে দরকার। এই স্মল এম ক্যাপিটাল এম কেন ধরলাম? এই ত্বরণটা 1 2 3 তিনটা ভরকে ত্বরান্বিত করবে। হ্যাঁ, তাহলে আমরা এই পাশে হবে ঘর্ষণ বল অথবা ত্বরণ বল। ওকে, ত্বরণ বল এফ ইকুয়াল টু এম এ। ওকে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে কয়টা ভর? 1 2 3 যোগ করো, 66 প্লাস এম অফ এ প্লাস এম অফ বি প্লাস এম অফ পি ইন্টু হচ্ছে এ। সুতরাং এ ইকুয়াল টু W1 মাইনাস W2 মাইনাস এফ অফ কে, আর এটা এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ এম অফ এ প্লাস এম অফ বি প্লাস এম অফ পি। মান বসাও। হ্যাঁ, এটাই সবচেয়ে ইজিয়েস্ট এবং অথেন্টিক ওয়ে এসএসসি লেভেলের জন্য। এটা সুতার টানের টপিক। 3টে ইকুয়েশন বের করতে হবে। কয়টা? 3টা। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের প্রসেস দিয়ে করলে 3টা ইকুয়েশন দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে 66 ইন্টু হচ্ছে W ইকুয়াল টু আমরা জানি এম জি 9.8 মাইনাস
W2 মানে হচ্ছে বি বস্তুর ভরটাকে বি বস্তুর ওজনটাকে হচ্ছে W2 ধরলাম, তাহলে এটা হবে 30 ইন্টু হচ্ছে 30 ইন্টু 9.8 আর এফ অফ কে হচ্ছে 3.92, নিচে হচ্ছে 3টা ভর 66 প্লাস 30 প্লাস 2, তাহলে অ্যাকচুয়ালি এটা অ্যান্সার, এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 3.56। 3.56 কী ভাইয়া? ত্বরণ, অ্যাক্সিলারেশন বা ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমার কাজ তো কমপ্লিট হয়ে গেল। এখন বললো পি বস্তুর পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ, হ্যাঁ, আর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ G/A, G/A ইকুয়াল টু হবে, সুতরাং G/A ইকুয়াল টু জির মান হচ্ছে 9.8 আর এর মান হচ্ছে 3.56। অ্যান্সার হচ্ছে 2.75। অ্যান্সার হচ্ছে 2.75 কী হবে? গুণ হবে। অ্যান্সার কী হবে ভাইয়া? গুণ। 2.75 গুণ, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মানটা পি বস্তুর উপর, পি বস্তুটা ভূমিতে পতিত হওয়ার সময় যে ত্বরণ সৃষ্টি হয়েছে সেই ত্বরণের 2.75 গুণ, এটা গুণের অঙ্ক আসছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। সুদের টানের টপিক, তিনটা ইকুয়েশন বের করতে হয়, তো 3টা ইকুয়েশন বের করে 3টা ইকুয়েশন সলভ করা তোমরা এসএসসি লেভেলে তোমাদেরকে শেখানো হয়নি, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে শেখানো হয়নি। সেজন্য আমি এটা তার একটা বিকল্প নিয়ম আছে সেটা করে দিলাম। কীভাবে করবা? যার ওজন বেশি তার ওজন থেকে যার ওজন কম তার ওজন বিয়োগ করবা, আরেকটা জিনিস বিয়োগ করবা, সেটা হচ্ছে ঘর্ষণ বলটা বিয়োগ করবা। তোমার ত্বরণ বের করতে হবে, F = না এই ত্বরণটা 3টা ভরকে ত্বরান্বিত করবে, 1 2 3টা ভরকে ত্বরান্বিত করবে, তাহলে 3টা ভরের যোগফল দ্বারা ভাগ করে দিবে, অ্যান্সার শেষ। 30 সেকেন্ডে পারবা। ওকে, তোমরা যারা আমার আগের বেসিকটা দেখেছো তোমাদের জন্য কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে। কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে ঘর্ষণ রিলেটেড একটা ম্যাথ, এসএসসি লেভেলে খুব ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা বোঝো না। কোশ্চেনটা এরকম ছিল যে 2 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল, 2 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল কত সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত বস্তুর বল প্রয়োগ করা হয়েছে। কেন বল প্রয়োগ করা হয়েছে? যে 584 মিটার দূরে একটা ড্রাম আছে বা একটা বাক্স আছে, সেখানে হচ্ছে তুমি বস্তুটাকে ফেলবে, সেজন্য। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা 2 কেজি ভরের একটি বস্তুর উপর, তোমরা যারা আমার প্রথম বেসিকটা দেখছো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 2 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল, কত নিউটন বল? 10 নিউটন বল কত সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত, 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হয়েছে বা অ্যাপ্লাই করা হয়েছে। স্থির অবস্থায় বস্তুটা আদিবেগ অবশ্যই 0 হবে এবং বস্তুটাকে 584 মিটার দূরে রাখা একটা ড্রাম বা বাক্সে হচ্ছে বস্তুটাকে ফেলা হবে। ফেলার উদ্দেশ্যে 10 নিউটন বল 10 সেকেন্ড যাবত 2 কেজি ভরের বস্তুর উপর অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, কিন্তু পথের ঘর্ষণ বল, বস্তুটি যেদিকে গতিশীল তার গতির বিপরীতে এক ধরনের বাধা বল কাজ করতেছে, তার নাম হচ্ছে ঘর্ষণ বল। পথের ঘর্ষণ বলের মানটা দেওয়া আছে কত নিউটন? 3 নিউটন। ওকে, প্রথম কোশ্চেন, বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ, বস্তুর গতি ঘর্ষণ সহগ আমরা জানি। তার আগে একটু বলি, সায়েন্সের স্টুডেন্ট যে যত ভালো চিত্র আঁকতে পারবে সে তত ভালো করবে। ওকে, প্রথম কোশ্চেন, বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ। তো গতি ঘর্ষণ সহগ আমরা জানি, গতি ঘর্ষণ সহগ বা চল বা গতি ঘর্ষণ সহগ মিউ এস ইকুয়াল টু হচ্ছে এফএস বাই আর, এফএস বাই এমজি বা এফএস বাই ডব্লিউ লেখা যায়, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি। বস্তুর ওজন আর রিয়েকশন আর ওজন দুইটা সমান, একটু আমার আগের বেসিকে বলছি। তারপর হচ্ছে কোণের মান দেওয়া থাকলে tan θs, তাহলে আমি ফর্মুলা ইউজ করব
এইটা আর এটা ইউজ করব। ওকে, তাহলে মিউ এস ইকুয়াল টু হচ্ছে এফ এস বাই হচ্ছে এম জি। তো ঘর্ষণ, এখানে ঘর্ষণ বলে মান দেওয়া আছে, এটা হচ্ছে এফ অফ এস 3 নিউটন, আর এম জি বস্তু ভর হচ্ছে 2 9.8। আল্লাহর রহস্য মতে ক্যালকুলেট করলে এটা আসে 0.153 ভাইয়া। ঘর্ষণ সহগ, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ সহগের কোনো ইউনিট বা একক নেই, মনে রাখতে হবে। ওকে, পরের কোশ্চেন যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। মানে হচ্ছে 2 কেজি ভর একটা বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড যাবৎ ক্রিয়া করলে 584 মিটার দূরে রাখা যে ড্রাম আছে সেই ড্রামের মধ্যে ফেলা যাবে কিনা। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো, 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে 2 কেজি ভরের বস্তুর উপর। আসলে কি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে না, ঘর্ষণ বলের কারণে হচ্ছে না, পথের ঘর্ষণ বলের কারণে। ওকে, তো যতটুকু বল বস্তুটার উপর প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে কার্যকর বল মানে হচ্ছে এফ নিট সমান কার্যকর বল সমান মোট প্রযুক্ত বল মানে হচ্ছে ঘর্ষণ বল। ওকে, তাহলে কার্যকর বলের অপর নাম কি? ত্বরণ বল। আমরা জানি ত্বরণ বল এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, আর মোট প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হচ্ছে এম জি, ওটা দেওয়াই আছে, এফ মাইনাস এফ অফ কে। স্মল এফ দিয়ে প্রকাশ করা যায়, ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করা যায়, প্রবলেম নেই। তাহলে এ ইকুয়াল টু হবে এফ মাইনাস এফ অফ কে। যেখানে ঘর্ষণ থাকবে সেখানে ত্বরণ উৎপন্ন হবে, সেখানে অ্যাক্সিলারেশন উৎপন্ন হবে। তাহলে এই জন্য আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে। আচ্ছা খেয়াল করো, মোট প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কি? এফ এর মান দেওয়া হচ্ছে 10 নিউটন, 10 মাইনাস এফ অফ কে হচ্ছে 3 নিউটন, আর এম এর মান হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 10 থেকে 3 মাইনাস করলে হবে 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো ভাই আমরা জানি ত্বরণ দেওয়া থাকলে সরণের সূত্র এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। আমরা সরণের 5টা ফর্মুলা জানি। সরণের মেইন ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ডিসপ্লেসমেন্ট বা সরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে এস ইকুয়াল টু হচ্ছে হাফ এটি স্কোয়ার। কোন ক্ষেত্রে? ত্বরণ দেয়া থাকলে। কি দেয়া থাকলে? ত্বরণ দেয়া থাকলে। ওকে, তারপর হচ্ছে আদি অথবা শেষ বেগ শূন্য হলে এস ইকুয়াল টু হাফ বিটি অথবা এস ইকুয়াল টু হাফ ইউটি। কখন হবে? আদি অথবা শেষ বেগ শূন্য হলে তোমাদেরকে বুঝতে হবে যে কোন ফর্মুলা কোন সময় ইউজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে সমবেগের সূত্র। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। কোন ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে। আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদেরকে শেখানো হয় না, এস টিথ মানে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এস টিথ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1 এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই সরণের 5টাই ফর্মুলা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাফ এর মাত্র 3.5। আর কত সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে? 10 সেকেন্ড যাবত। কত সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এটা হবে 10 স্কোয়ার। একটু খেয়াল করো, তাহলে এটা মানটা কত হবে? 10 স্কোয়ার মানে 100। 100কে 3.5 দ্বারা গুণ করলে 350। 350কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 175 মিটার হবে। কত মিটার হবে? 175 মিটার। অর্থাৎ এই 2 কেজি ভরের বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করলে 10 সেকেন্ডে বস্তুটির সরণ হবে 175 মিটার। 10 সেকেন্ড পরে কিন্তু আর বস্তুটার উপর যে বলটা প্রয়োগ করেছে সেই বলটা আর ক্রিয়া করবে না। ওকে, সেই বলটা আর ক্রিয়া করবে না। পরের অংশটুকু 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং 10 সেকেন্ড পরে বস্তুটি সরণ হয়েছে 175 মিটার। আচ্ছা, তাহলে 10
10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত, বস্তুটির শেষ বেগ, 10 সেকেন্ড পর বস্তুটির শেষ বেগ আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, আদিবেগ তো 0, এর মানে হচ্ছে 3.5, আর টি হচ্ছে 10, তাহলে অ্যান্সার হবে 35 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দুই কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং প্রথম 10 সেকেন্ডের বস্তুটির সরণ S1 = 175 মিটার। হ্যাঁ, তাহলে স্থির অবস্থা আদিবেগ 0 এবং 10 সেকেন্ড পরে শেষ বেগ 35 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, এইখানে ড্রামটা রাখা আছে। ওকে, তাহলে এই পয়েন্টের জন্য এটা হচ্ছে আদিবেগ, তাই না? আর এই পয়েন্টের জন্য এটা শেষ বেগ, আর এই পয়েন্টের জন্য এটা কী হবে, আদিবেগ। ওকে, তাহলে পরবর্তী আরও কত মিটার যাবে আমি জানি না, আমি ধরে নিলাম হচ্ছে S2, সরণ আরও S2 হবে। আচ্ছা, 10 সেকেন্ড পরে বস্তুটার উপর মোট প্রযুক্ত বলটা আর ক্রিয়া করবে না, তখন পথে যে ঘর্ষণ বল আছে, হ্যাঁ, সেটাই হচ্ছে ক্রিয়া করবে। তখন সেখান থেকে বের করতে হবে, আমরা জানি তখন সেখান থেকে কি বের করতে হবে, আমাকে আরেকটা হচ্ছে অ্যাক্সিলারেশন বের করতে হবে। হ্যাঁ, সে পথের ঘর্ষণ বলটা দেওয়া আছে, পথের ঘর্ষণ বল F(k) হচ্ছে 3 নিউটন, এটা দেওয়া আছে। তাহলে এখন বল কোনটা কাজ করবে, ঘর্ষণ বলটা। ওকে, তো যেখানে ঘর্ষণ থাকবে সেখানে কি উৎপন্ন হবে, ত্বরণ উৎপন্ন হবে। তাহলে আচ্ছা, এই ঘর্ষণ বলের কারণে কি হবে, স্পিড, বস্তুটির স্পিড বা বেগ আস্তে আস্তে কমতে থাকবে। বেগ হ্রাসের হারকে কী বলে, মন্দন বলে। ঋণাত্মক ত্বরণকে কী বলে, মন্দন বলে। তাহলে আমরা জানি, তাহলে A = হবে -F(k/m) F(k/m) আমরা জানি F হচ্ছে ma, যেহেতু মন্দন হবে মানে ঋণাত্মক ত্বরণ হবে, তাহলে A = -F(k/m) -3/m মানে হচ্ছে 2, হচ্ছে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কতটুকু তাহলে আমি ত্বরণ পেলাম, আর একটা নতুন ত্বরণ পেলাম। এখন কতটুকু সরণ হবে আমি জানি না, তো আমরা একটা ফর্মুলা জানি, যদি ত্বরণ আর সরণ দেওয়া থাকে, তাহলে শেষ বেগ কীভাবে বের করে, v² = u² প্লাস 2as। তাহলে v² u², a প্রাইম, এটা s প্রাইম হবে, এটা s প্রাইম ধরে নিবা, a প্রাইম s প্রাইম। হ্যাঁ, একটু খেয়াল করো। তাহলে বস্তুটির শেষ বেগ তো অবশ্যই 0 হবে। এই পয়েন্টের জন্য এটা অবশ্যই আদিবেগ, এই শেষ বেগটাই এই পয়েন্টের জন্য এটা আদিবেগ। ওকে, বস্তুটি এখানে এসে থেমে যাবে, তাহলে শেষ বেগ 0। ওকে, তাহলে v² - u² হচ্ছে 2a' s'। ওকে, আমার s প্রাইমের মান লাগবে, s প্রাইম সমান v², তো শেষ বেগ তো 0, যদি থেমে যাবে শেষ বেগ 0 না, 0, v'² দিতে পারো, এটাকে v'²। তাহলে এটা 0 - u², আর ভাগ করতে হবে 2a' দিয়ে। ওকে, তাহলে আদিবেগটা কত, 35, তাহলে -35² আর নিচে হবে 2 × -1.5, এই মাইনাস কাটা, তো এটাকে ভাগ করলে কত আসে, এটাকে ভাগ করলে আসবে 408 মিটার। কত, 408 মিটার। সুতরাং টোটাল সরণ, বস্তুটির মোট সরণ সমান
175 প্লাস 408 যোগ করলে হবে 583 মিটার। কত মিটার? 583 মিটার। সুতরাং মোট সরণটা যদি ক্যাপিটাল এস ধরি, ক্যাপিটাল এস ইজ গ্রেটার দেন হচ্ছে, এটা যদি এস প্রাইম ধরি, হ্যাঁ, তাহলে অর্থাৎ 1 মিটারের জন্য 1 মিটার দূরত্ব কম থাকার কারণে ওই ব্যক্তি বস্তুটিকে ড্রামে ফেলতে পারবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। একটু লেন্দি হয়ে গেছে, কুমিল্লা বোর্ডে আসছে 2024 সালে। তো আশা করি এই টাইপের যত ম্যাথ আসবে ঘর্ষণ রিলেটেড তোমরা সবগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ। একটি বস্তুর উপর এম ভরের একটি বস্তুর উপর আমি যদি 10 নিউটন বল প্রয়োগ করি, কত নিউটন? 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে আমি কি করব? সামনের দিকে গতিশীল করব। একটি বস্তুর উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, কিন্তু বাস্তবতা হলো এই বস্তুটির উপর 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে না। বস্তুটির উপর যত নিউটন বল প্রয়োগ করা, বস্তুটির উপর যত নিউটন বল প্রয়োগ হচ্ছে বাস্তবে, সেটা হচ্ছে কার্যকর বল। তাহলে মোট প্রযুক্ত বল সমান মোট প্রযুক্ত বল F ইকুয়াল টু মোট প্রযুক্ত বল সমান কার্যকর বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল। একটি বস্তুর উপর এম ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল আমি প্রয়োগ করতেছি, কিন্তু বাস্তবে এই বস্তুটির উপর 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে না। বস্তুটির উপর যত নিউটন বল প্রয়োগ হচ্ছে তাকে বলা হচ্ছে কার্যকর বল বা এফ নিট ফোর্স বা কার্যকর বল। ঘর্ষণ বল হচ্ছে এফ অফ কে, ফ্রিকশন ফোর্স। ওকে, তাহলে মোট প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হচ্ছে এফ নিট প্লাস এফ অফ কে। তাহলে কার্যকর বল এফ নিট ইকুয়াল টু হচ্ছে মোট প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। কার্যকর বলের আরেকটা সুন্দর বাংলা নাম আছে, তার নাম হচ্ছে ত্বরণ বল। তা আমরা জানি, তাহলে এফ নিট কার্যকর বল মানে এম এ। আমরা জানি কার্যকর বল তার আরেকটা নাম হচ্ছে ত্বরণ বল। মোট প্রযুক্ত বল তার আরেকটা নাম হচ্ছে অভিকর্ষ বল। মোট প্রযুক্ত বলের আরেকটা নাম হচ্ছে অভিকর্ষ বল। এফ ইকুয়াল টু হচ্ছে এম জি, আর হচ্ছে ঘর্ষণ বল যেভাবে সেভাবে থাকবে। ওকে, যদি ত্বরণ বের করতে বলে, ত্বরণ এ ইকুয়াল টু এম জি মাইনাস এফ অফ কে ডিভাইডেড বাই হচ্ছে এম। আবার রিভিউ করি, এম ভর একটি বস্তুর উপর যত নিউটন বল আমি প্রয়োগ করছি, বাস্তবে তত নিউটন বল প্রয়োগ হচ্ছে না। তার গতির বিপরীতে একটি এম ভরে একটি বস্তুকে আমি সামনের দিকে গতিশীল করব। তাহলে বস্তুটা যেন সামনের দিকে গতিশীল না হতে পারে, তার গতির বিপরীতে এক ধরনের বাধা বল কাজ করবে, তার নাম হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের কারণেই মূলত যতটুকু বল প্রয়োগ করতেছি ততটুকু বল প্রয়োগ হচ্ছে না। আচ্ছা, যেটুকু বল প্রয়োগ হচ্ছে তাকে বলা হচ্ছে কার্যকর বল। কার্যকর বল বা ত্বরণ বল একই কথা, মোট প্রযুক্ত বল বা অভিকর্ষ বল একই কথা। তাহলে কার্যকর বল সমান মোট প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। মোট কার্যকর বলের আরেকটা নাম হচ্ছে ত্বরণ বল এফ ইকুয়াল টু এম এ। আর মোট প্রযুক্ত বল হচ্ছে অভিকর্ষ বল মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম জি মাইনাস এফ অফ কে। সেখান থেকে এর মান বের করব। ওকে, একটা কোশ্চেন আমি লিখে ফেলি আমার ইচ্ছে মতো।
যদি এগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বেশি আসে, এবং আমি দেখছি কতগুলো ক্যাডেট কলেজ বা ভালো ভালো স্কুলে কোশ্চেনটা হয়েছে যে 2 কেজি ভরে একটি নারকেল, 2 কেজি ভরের 2 কেজি ভরের একটি নারকেল বাতাসের বাধা জনিত বল পেরিয়ে 2 কেজি ভরের একটি নারকেল বাতাসের বাধাজনিত বল পেরিয়ে 2 কেজি ভরের একটি নারকেল বাতাসের বাধাজনিত বল পেরিয়ে গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়া একজন পথিকের মাথায় পড়ল। ভেরি ইন্টারেস্টিং ম্যাথ। 2 কেজি ভরের একটি নারকেল বাতাসের বাধাজনিত বল পেরিয়ে গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়া একজন পথিকের মাথায় পড়ল। ওকে, নারিকেলটি পতিত হওয়ার সময় তার উপর কত ত্বরণ সৃষ্টি হয়েছিল ব্র্যাকেট বাতাসের বাধাজনিত বল 2.4 নিউটন। ওকে, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ ভাইয়া। যারা ক্লাসটা দেখতেছো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আচ্ছা, তো আমরা জানি কার্যকর বল F নিট ইকুয়াল টু হচ্ছে মোট প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এই ফর্মুলাটা লিখতে হবে। তাহলে এটা হবে F নিট সমান কার্যকর বল সমান হচ্ছে মোট প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। ওকে, মোট প্রযুক্ত বল মানে আমরা কি জানি? মোট প্রযুক্ত বল মানে আমরা জানি হচ্ছে কার্যকর বল অথবা ত্বরণ বল একই কথা। মোট প্রযুক্ত বল বা অভিকর্ষ বল একই কথা। অভিকর্ষ বল F ইকুয়াল টু mg, আর F অফ কে এভাবেই থাকবে। এই দ্বারা ভাগ করো, সুতরাং A ইকুয়াল টু mg মাইনাস F অফ কে ডিভাইডেড বাই হচ্ছে m। মানটা ভ্যালুটা বসাই, দেখি কি আসে। 2 × 9.8, আর F অফ কে এর মান হচ্ছে বাতাসের বাধাজনিত বল মানে কি? ঘর্ষণ বল। ওকে, তাহলে এটা হবে 2.4 ডিভাইডেড বাই হচ্ছে m এর মান হচ্ছে 2। ক্যালকুলেট করলে কত আসে? 2 × 9.8 মাইনাস 2.4 ভাগ 2। অ্যান্সারটা আসে 8.6। অ্যান্সারটা আসে কত ভাইয়া? 8.6। অ্যান্সারটা আসবে 8.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রাজশাহী বোর্ডে এই কোশ্চেনটা আসছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা এখন সলভ করে দিব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো।
দেখো আমি কীভাবে একেবারে ইজিয়েস্ট ওয়েতে অথেন্টিক ওয়েতে সলভ করি। প্রথম কোশ্চেনটা ছিল যে সংঘর্ষের পরে মিলিত বেগ, তাই তো? সংঘর্ষের পরে মিলিত বেগ ভি ইকুয়াল টু, আমরা জানি সংঘর্ষের পরে মিলিত বেগ ভি ইকুয়াল টু, সংঘর্ষের পরে মিলিত বেগ ভি ইকুয়াল টু m1 u1 প্লাস মাইনাস m2 u2 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। ডিয়ার স্টুডেন্টস, আমি জানি না তোমরা এই ফর্মুলা পাইছো কিনা, তো মনে রাখবা একই দিক থেকে মিলিত হলে প্লাস, সংঘর্ষ একই দিক থেকে মিলিত হলে প্লাস 950 কেজি ভরে একটা বস্তু, 950 কেজি ভরে একটা বস্তু, সেটা 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আর একটা বস্তু 700 কেজি ভরে, সেটা 65 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। কোশ্চেন হলো এবং বস্তুদ্বয় কি হয়েছে, 950 কেজি ভরের বস্তু আর এটা হচ্ছে 700 কেজি ভরের বস্তু, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কি হয়েছে? মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এটার বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছে, এটা 65 কিলোমিটার বেগে চলছে, এবং একটার বিপরীতে মুখোমুখি সংঘর্ষ হওয়া। মুখোমুখি সংঘর্ষ হওয়া মানে কি? মুখোমুখি সংঘর্ষ হওয়া মানে হচ্ছে বিপরীত দিক থেকে মিলিত হওয়া। আর একটি গাড়ি সামনের দিকে গতিশীল, পিছন থেকে আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দিল, তাহলে এটা হচ্ছে একই দিক থেকে মিলিত হলে প্লাস, এবং বিপরীত দিক থেকে মিলিত হলে বা মুখোমুখি সংঘর্ষ হলে মাইনাস। সংঘর্ষের পরে মিলিত বেগ ভি ইকুয়াল টু m1 u1 প্লাস মাইনাস m2 u2 ডিভাইড হচ্ছে m1 প্লাস m2। তো আমি লিখে ফেলি, প্রথম বস্তুর ভর 950 গুণ, আমি যেহেতু মিলিত বেগ, সংঘর্ষের পরে দুটি বস্তুর মিলিত বেগকে হচ্ছে এগুলো ছোট হওয়ার কারণে আমি হচ্ছে বেগটাকে কিলোমিটার পার আওয়ারে রাখবো, কোনো প্রবলেম নয়, বা তুমি মিটার পার সেকেন্ডও নিতে পারো। 950 গুণন 50 বিপরীত দিক থেকে মিলিত হয়েছে না, তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে হবে মাইনাস। m2 হচ্ছে 700 গুণন u2 হচ্ছে 65, দুটা ভর হচ্ছে 950 প্লাস হচ্ছে 700, ভাগ করলে হবে 1.207 কিলোমিটার পার আওয়ার। আশা করছি তোমরা বুঝতে পারছো। রাজশাহী বোর্ডে আসছে, আমাদের টেস্ট পেপারের 8 নম্বর কোশ্চেন রাজশাহী বোর্ডে আসছে। কোশ্চেনটা আমি দিয়ে দিব। পরের কোশ্চেনটা, অর্থাৎ সংঘর্ষের পরে বস্তুদ্বয় এ বেগ নিয়ে চলতে থাকবে। দ্বিতীয় কোশ্চেন, উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়? ভরবেগ আমরা জানি, প্রথমে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে mv। আমরা জানি ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বল। বস্তু কয়টা? 2টা, তো একটার বস্তু হচ্ছে 2টা, তাহলে একটার ভর m1 আদিবেগ u1 প্লাস আর হবে m2 u2। বুঝা গেল? ওকে, আচ্ছা খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ ঠিক আছে। তো প্রথম বস্তুর ভর 950 আর 50 কিলোমিটার, আমরা জানি 18 কিলোমিটার পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড। 36 কিলোমিটার পার আওয়ার সমান 10 মিটার পার সেকেন্ড। 54 কিলোমিটার পার আওয়ার সমান 15 মিটার পার সেকেন্ড। 72 কিলোমিটার পার আওয়ার সমান 20 মিটার পার সেকেন্ড। ভাই এগুলো অ্যাডমিশন টেস্টে শেখানো হয়। 90 কিলোমিটার পার আওয়ার সমান 25 মিটার পার সেকেন্ড। 108 কিলোমিটার পার আওয়ার সমান
30 মিটার পার সেকেন্ড। এটা তোমাদের জানার প্রয়োজনে যেহেতু ক্যালকুলেটার আছে। তাহলে 950 কেজি ভরের যে বস্তুটা 950 কেজি ভরের যে বস্তুটা তার বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার 50 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 50 কীভাবে বের করবা দেখো, U1 কীভাবে বের করবা, 50কে 1000 দ্বারা গুণ করলে সেটা চলে যাবে হচ্ছে মিটারে, আর পার আওয়ার মানে কি আওয়ারটা নিচে, তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাই আদি বেগটা হচ্ছে, প্রথম বস্তুর আদি বেগটা হচ্ছে 13.89 প্লাস দ্বিতীয় বস্তুর ভর 700 গুণন দ্বিতীয় বস্তুর আদি বেগ 65 কিলোমিটার পার আওয়ার। 65 কিলোমিটার পার আওয়ার সমান 18.05। একটু খেয়াল করো ভাইয়া, যেহেতু বিপরীত দিকে গতিশীল, বিপরীত দিক থেকে দুটি বস্তু এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাহলে প্রথম বস্তুটার বেগকে তুমি যদি পজিটিভ ধরো, দ্বিতীয় বস্তুর আদি বেগকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তাহলে 900 ক্যালকুলেট করলে কত হয়, এটা ক্যালকুলেট করলে আমরা সংঘর্ষের পুরো মোট ভরবেগটা পাবো 553.5। আর ভর একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। যেহেতু বস্তু দুটি বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হয়েছে, একটার আদি বেগ যদি তুমি পজিটিভ ধরো, অবশ্যই আরেকটা আদি বেগকে নেগেটিভ ধরতে হবে। এই জন্য এখানে মাঝখানে মাইনাস হয়ে যায়। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, ইকে ইকুয়াল টু প্রথম বস্তু গতিশক্তি হাফ m1u1 হোল স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার। হাফ প্রথম বস্তুর ভর 950, প্রথম বস্তুর বেগ 13.89 তারপর হোল স্কোয়ার প্লাস হাফ দ্বিতীয় বস্তুর ভর 700 গুণন দ্বিতীয় বস্তুর বেগ মাইনাস 18.05 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করলে এটার অ্যান্সার আসবে 2,05,800 জুল। ভাই গতিশক্তির একক কি? জুল। ওকে, এটা সংঘর্ষের পূর্বে। তারপর হচ্ছে সংঘর্ষের পরে মোট ভরবেগ পি প্রাইম। দেখো, সংঘর্ষের পরে দুটি বস্তু একই বেগ নিয়ে চলবে, আর সেই মিলিত বেগটা হচ্ছে 1.027 মিটার পার সেকেন্ড নিলে হবে 0.3355। ওকে, তাহলে এটা হবে m1v প্লাস m2v, এটাকে এক লাইন লিখে যায় m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v কমন নিলে মান বসাও। m1 এর মান হচ্ছে 950 প্লাস m2 মান হচ্ছে 700, আর শেষ বেগটা হচ্ছে সংঘর্ষের পরে মিলিত বেগ। অবশ্যই সংঘর্ষের পরে যেটা ইউজ করবা, সংঘর্ষের পরে মোট ভরবেগ মোট গতিশক্তি বের করতে হলে অবশ্যই সংঘর্ষের পরে মিলিত বেগ এটা ইউজ করতে হবে, কারণ সংঘর্ষের পরে দুইটা বস্তু একই বেগ নিয়ে চলবে, আদি বেগ ইউজ করা যাবে না। এটা হচ্ছে 1.20 কিলোমিটার পার আওয়ার সমান ভাইয়া 0.3355। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করলে হবে 553.5
553.5 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের মিল পাওয়া গেছে। বা সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করব। সংঘর্ষের পরে মোট গতিশক্তি ইকে প্রাইম সমান হাফ m1v স্কোয়ার প্লাস হাফ m2v স্কোয়ার। সংঘর্ষের পরে বস্তু দুটি একই বেগ নিয়ে চলতে থাকবে, এজন্য শেষ বেগ ইউজ করতে হবে। তাহলে হাফ কমন গেল, তারপর হচ্ছে ভি স্কোয়ার কমন গেল, আর কি থাকলো m1 প্লাস m2। হাফ ভির মান হচ্ছে 0.3355 হোল স্কোয়ার। আর দুটো ভর যোগ করলে 950 যোগ 700, অ্যান্সারটা আসবে ভাইয়া 92.86 জুল। তার মানে গাণিতিকভাবে ফিনিশিং দিতে হবে, অবশ্যই শেষেরভাবে ফিনিশিং দিতে হবে। ফিনিশিংয়ের জন্য 1 নম্বর কেটে দিবে, ফিনিশিং দিলে ফুল মার্কস 4 দিবে। সংঘর্ষের পরে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান নয়। তাহলে গাণিতিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে উদ্দীপকের ঘটনাটিতে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি, এটাই ফিনিশিং। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো।